হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মুমতাজ হার্বাল প্রোডাক্ট প্রেজেন্টস ভয়েস অফ এক্সিলেন্স। আমি সাদিদ আদনান ওয়াহিদ আছি আপনাদের সাথে। আর আজকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব খুবই এক্সপেরিয়েন্সড একজন মানুষের সঙ্গে, যিনি বাংলাদেশের ইলেকট্রনিক্স, হোম অ্যাপ্লায়েন্স এবং টেক সেক্টরে 3 দশকের বেশি সময় ধরেও কাজ করে যাচ্ছেন। অনেক ইনোভেশন এবং নতুন নতুন আইডিয়া ইন্ট্রোডিউস করে দিয়েছেন। তো চলুন আর দেরি না করে আমাদের গেস্টের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই। আমি আশা করছি আমাদের আজকের এপিসোডটি যারা যারা ইলেকট্রনিক্স, হোম অ্যাপ্লায়েন্স অ্যান্ড আইটি সেক্টর নিয়ে কাজ করছেন তাদের জন্য খুবই ইনসাইটফুল এবং খুবই ইনফরমেটিভ হবে। ভিউয়ার্স, আমরা আমাদের আজকের এপিসোডের ইন্টারভিউ সেগমেন্টটি এখন শুরু করতে যাচ্ছি। আর আমার সাথে আমাদের সেটে এখন আছেন আমাদের আজকের এপিসোডের অনারেবল গেস্ট মিস্টার হুমায়ুন কবির, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অফ মিনিস্টার মাই ওয়ান গ্রুপ। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন আপনি? ভালো আছি, আপনি ভালো আছেন? জি স্যার, আমরা অনেক ভালো আছি। আর আপনাকে আমাদের এই সেটে পেয়ে আমরা অনেক 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 আনন্দিত। আপনাকে অনেক অনেক ধন্যবাদ মিনিস্টার মাই ওয়ান গ্রুপের পক্ষ থেকে। স্যার, আপনাকে আমাদের প্রোগ্রামে পেয়ে আমরা অনেক আনন্দিত। আজকে আপনার সাথে অনেক আড্ডা হবে, আপনার সাকসেস স্টোরি শুনবো। আর শুরু করার আগে একটু বলে নিই, আমাদের প্রোগ্রামটির নাম হচ্ছে ভয়েস অফ এক্সিলেন্স। আর আমাদের এই শোর উদ্দেশ্য হচ্ছে আপনাদের মতো যে এক্সেলেন্ট ভয়েসগুলো আছে সেগুলো যাতে আমাদের যারা সাধারণ দর্শক শ্রোতা আছে তাদের কাছে পৌঁছানো, যাতে তারা আপনাদের সাকসেস স্টোরি শুনে একটু ইন্সপায়ার্ড হয়। আপনাকে অনেক ধন্যবাদ। আমি খুবই সাধারণ একজন মানুষ। আমি সৌভাগ্যবান যে আমি আপনাদের এরকম একটা অনুষ্ঠানে আপনারা আমাকে ডেকেছেন। স্যার, আমরা আপনার জার্নির একদম শুরু থেকে গল্পটা শুনতে চাই। আপনার শৈশব জীবন কেমন ছিল, শৈশব কোথায় কেটেছে, এবং যখন ছোটবেলায় পড়াশোনা জীবন শুরু করেছেন তখন আসলে আপনি কি হতে চেয়েছিলেন? আসলে আমার শৈশব জীবনটা খুব ইন্টারেস্টিং। আমি হচ্ছি একটা একান্নবর্তী একটা বিরাট কৃষক পরিবারের আমি সবচেয়ে ছোট সন্তান। আপনি বলতে পারেন আমরা ভাই বোন মিলে হচ্ছে 11 জন। আপনি ক্রিকেট টিম বলতে পারেন, ফুটবল টিম বলতে পারেন, হকি টিমও বলতে পারেন। আমি নিজেও একজন প্লেয়ার, আমি অ্যাথলেটিক্স করতাম, ফুটবল খেলতাম। তো গ্রামের এনভায়রনমেন্ট আমি বড় হয়েছি, নদী, নালা, খাল, বিল সব জায়গায় আমার বিচরণ ছিল। আর ছোটবেলায় আমি খুব ডান পিটে ছিলাম। আপনি যদি বলেন আমার বন্ধু বান্ধব ছিল কারা, আমার বন্ধু বান্ধব ছিল আমার ভাইয়ের ছেলে মেয়ে, আমার বোনের ছেলে মেয়ে, এরা ছিল আমার বন্ধু বান্ধব। ইভেন কি আমার ভাইয়ের ছেলে, আমার বোনের মেয়ে ছেলে, এরা আমার থেকে বয়সে অনেক বড় ছিল। ওরা যেমন, আমি সত্যিকার অর্থে বলি, অনেকে হয়তো হাসবে, আমি আমার বড় ভাইয়ের বড় ছেলেকে চাচা বলি এবং তার ওয়াইফকে আমি চাচি বলি। মানে এজ ডিফারেন্সটা আপনার চেয়ে তারা এজ ডিফারেন্ট ইজ সো হাই। এই যে বিষয়গুলো খুবই ইন্টারেস্টিং ছিল। গ্রামে আসলে মুক্ত পরিবেশে বড় হয়েছি, খুব ভালো লাগতো। ছোটবেলার থেকে খেলাধুলার প্রতি আমার বিশাল আগ্রহ ছিল। ইভেন কি এখনো খেলাধুলার সাথে জড়িত আছি। আমি বাংলাদেশের দুটো প্রতিষ্ঠিত ক্লাবের, আপনি জানেন, ঐতিহ্যবাহী মোহামেডান ক্লাবের আমি আজীবন মেম্বার্স, এবং মিরপুর সিটি ক্লাবেরও আমি আজীবন মেম্বার। এরকম অনেক সামাজিক সংগঠনের সাথে আমি জড়িত। আমি নিরাপদ সড়ক চায়ের আজীবন মেম্বার, আমরা ভেজালমুক্ত খাদ্য চায়ের আমি জেনারেল সেক্রেটারি। এছাড়া আরও অনেক অর্গানাইজেশনের সাথে আমি জড়িত আছি। স্যার, শুনে খুবই ভালো লাগলো। আর বোঝা যাচ্ছে যে আপনার শৈশবকাল খুবই ইন্টারেস্টিং একটা টাইম কেটেছে তখন আপনার। তো স্যার, আপনি যখন পড়াশোনা জীবন শুরু করলেন তখন আসলে ইনিশিয়ালি আপনার ক্যারিয়ার গোলটা কি ছিল? আসলে আমি যখন পড়াশোনা শুরু করি তখন আমার ক্যারিয়ার গোল ছিল আমি ইঞ্জিনিয়ার হব। বাট অতীব দুঃখের বিষয় যে আমি ভালো রেজাল্ট করেছি, জুনিয়র স্কলারশিপে ট্যালেন্ট পুলে বৃত্তি পেয়েছি। সেই আমাদের সময়ে 5টায় লেটার নিয়ে এসএসসি পাস করেছি, ইন্টারমিডিয়েটেও খুব ভালো রেজাল্ট করেছি, 3টায় লেটার পেয়েছি। বাট আমি 2 টাইমস ইঞ্জিনিয়ারিংয়ে বুয়েট ইন্টারভিউ দিয়ে আমি চান্স পাইনি। এটা হচ্ছে আমার জন্য, আমি বলবো যে আমার জীবনের একটা দুঃখের অধ্যায় বলতে পারেন, যে আমি আমার ফার্স্ট চয়েসটা ফুলফিল করতে পারিনি। বাট আমার সেকেন্ড চয়েস ছিল আমি ইকোনমিক্স পড়বো, আমি ইকোনমিক্সে পড়াশোনা করেছি। খুবই দারুণ একটা সাবজেক্ট ইকোনমিক্স, আমার পার্সোনালি খুবই ফেভারিট। আর ইকোনমিক্সের স্টুডেন্ট হয়ে আসলে ইলেকট্রনিক্স এবং হোম অ্যাপ্লায়েন্স নিয়ে কাজ করার চিন্তাটা আপনার মাথায় কিভাবে আসলো? আসলে আমাদের বাংলাদেশ এমন একটা বিষয় যে আপনি ইঞ্জিনিয়ারিং পড়ছেন বা আপনি ডাক্তারি পড়ছেন, দেখবেন পেশা হিসেবে আপনার ডাক্তার নাও হতে পারেন, ইঞ্জিনিয়ার নাও হতে পারেন।
পেশা আপনার ভিন্ন হতে পারে। আমি অনেককেই দেখেছি ডাক্তারি পাশ করে সেক্রেটারি হতে, আমি অনেককেই দেখেছি ইঞ্জিনিয়ারিং পাশ করে ব্যাংকে চাকরি করতে। আবার আমাকে দেখেন, আমি ইকোনমিক্সে পড়াশোনা করে আমি ব্যাংকে বা কোনো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনে চাকরি না করে আমি ইলেকট্রনিক্স কোম্পানিতে চাকরি করেছি। কাজে আমাদের বাংলাদেশটা হচ্ছে এমন একটা দেশ, এখানে ক্যারিয়ার কোথায় কে ডেভেলপ করবে এইগুলো আসলে আগের থেকে সিস্টেমেটিক্যালি বলা সম্ভব নয়। সময় এবং পরিবেশ পরিস্থিতি আপনাকে বলে দিবে আপনি কোথায় যাবেন। স্যার, আপনার ক্যারিয়ার জীবনের শুরুটা আসলে কোথায় হয়েছিল? আমার ক্যারিয়ার জীবনের শুরুটা আসলে হয়েছে আমাদের পারিবারিকভাবে একটা এনজিও ছিল, আর আমার এক কাজিন, আপনারা চিনবেন, বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর, ওনার বড় ভাই, ওনার একটা কনসাল্টিং ফার্ম ছিল। তা আমি ইউনিভার্সিটি থেকে পাশ করার পরে উনি আমাকে বলল, চাকরি করার কোনো প্রয়োজন নেই, তুমি আমার সাথে কাজ করবা। আমি ওনার সাথে কাজ করি, সেটা 1996 সালের কথা। এনজিও এবং এই কনসাল্টিং ফার্মে আমি ওনার রিপ্রেজেন্টেটিভ হিসাবে কাজ করেছি অনেক দিন। স্যার, আমার মনে হচ্ছে আপনার এডুকেশনাল লাইফ এবং ক্যারিয়ার লাইফটা খুবই ডাইভার্স এবং ইন্টারেস্টিং ছিল, কারণ আপনি শুরু করেছিলেন এনজিওতে। সেখান থেকে আমি যতদূর জানি আপনি বাংলাদেশের সর্ববৃহৎ ইলেকট্রনিক্স পণ্য প্রস্তুতকারক একটি ব্র্যান্ডে আপনি কর্মরত ছিলেন দীর্ঘদিন, এবং তারপরে আবার আপনি মিনিস্টার মাইওয়ান গ্রুপে এসে জয়েন করেছেন। তো এই জার্নিটার ব্যাপারে একটু শুনবো, কিভাবে ইলেকট্রনিক্স সেক্টরে আপনার আসা হলো? আসলে আমি যে এনজিওটায় কাজ শুরু করেছি, বলতে পারেন এনজিওর তো আসলে মালিকানা হয় না, বাট ওটা আমরা অনেকে মিলেই করেছিলাম। ওইটার দরখাস্তটাও আমি করেছি, ওর কনস্টিটিউশনটাও আমি লিখেছি ওই এনজিওটার। বাট কোনো একটা কারণে আমি ওখান থেকে চলে এসেছি। কারণ হচ্ছে আমি আপনাকে আগেই বললাম, আমি খুব স্বাধীন চেতা একজন মানুষ। আমি যেখানে ভালোভাবে কাজ করতে পারবো না, আমি সেখানে থাকি না। আমি চাই আমার নিজের জন্য কাজ করব, দেশের জন্য কাজ করব, দেশের মানুষের জন্য কাজ করব। একটা সময় আমি ওইখানে দেখলাম যে ওইখানে কাজের চেয়ে অকাজ বেশি হয়, যে কাজ করার মতো পরিবেশ নেই। আমি তখন চলে আসছি বাংলাদেশের সবচেয়ে জায়ান্ট যে ইলেকট্রনিক্স, সেখানে আমি জয়েন করলাম। জয়েন করার পরে দেখলাম যে ওখানে আসলে কাজ করার মতো অনেক স্কোপ আছে। পাশাপাশি আমি একটা ইউনিভার্সিটিতে পার্ট টাইম শিক্ষকতা করতাম। আমি আসলে জয়েন করলাম হচ্ছে মার্কেটিং অ্যান্ড কমিউনিকেশন ডিপার্টমেন্টে। তো একদমই আমি করা, আমার কোনো নলেজ ছিল না। আমি যাই শিখেছি, বলতে পারেন আমার কোনো শিক্ষক নেই। আমি কাজে সমস্যার সম্মুখীন হয়েছি, আমি সেখান থেকে শিক্ষা নিয়ে আমি কাজ শিখেছি। এভাবে একটা সময় কাজ করতে করতে দেখলাম যে অনেক কিছু করার মতো আছে, আপনি চেষ্টা করলে করতে পারেন। সেটার জন্য কি আপনাকে কাজ করার মতো পরিবেশ তৈরি করে দিতে হবে, আপনার কাজ করার অ্যাবিলিটি থাকতে হবে। তাহলে যদি কঠোর অনুশীলনের মাধ্যমে সেই কাজটা করেন, তাহলে কাজ করা যায়। যেটা আমার মনে হয় যে আমি ওই প্রতিষ্ঠানে প্রায় 23 বছর কাজ করেছি, আমি সেটা রেখে এসেছি। আপনি যদি ওই প্রতিষ্ঠানটায় গিয়ে আমার সম্পর্কে জিজ্ঞেস করেন, মানুষ বলবে না উনি এই কাজগুলো করে গিয়েছেন। আমি এখন যে প্রতিষ্ঠানটাতে আছি, আমার এই টোটাল প্রতিষ্ঠানটার একদম A to Z আমাকে দেখতে হচ্ছে। ফ্যাক্টরিতে কি প্রোডাকশন হচ্ছে, এলসি হচ্ছে কিনা, ব্যাংকের কি সমস্যা, সেলসের কি প্রবলেম, প্রোডাকশনের কি প্রবলেম, এভরিথিং আমাকে দেখতে হচ্ছে। আমি বলতে পারেন যে ওই প্রতিষ্ঠান থেকে এখানে চলে এসে আমি একটা নতুন অধ্যায়ের মধ্যে আছি। আমি নিজেকে নতুন করে আবিষ্কার করার চেষ্টা করছি। আমি চেষ্টা করছি নিজেকে নতুনভাবে আবিষ্কার করার। আশা করছি আপনাদের এরকম সহযোগিতা পেলে, দেশবাসীর সহযোগিতা পেলে আমার নিজেকে আমি নতুনভাবে আবার আবিষ্কার করতে সক্ষম হব ইনশাল্লাহ। স্যার, বাংলাদেশের বাজারে ব্র্যান্ড বিল্ডিং এর ক্ষেত্রে ইলেকট্রনিক্স পণ্যগুলোর আসলে কোন স্ট্র্যাটেজি ফলো করা উচিত, বা কি কি পদক্ষেপ নিলে সেটি আসলে বেশি কার্যকর হবে বলে আপনি মনে করেন? যে আসলে ব্র্যান্ডিং এমন একটা সিস্টেম যে এটা কোনো ভাষা নাই, বাট আপনি যদি বুঝাতে পারেন সুন্দর করে, সেটা আপনাকে আপনার মতো করে যদি মানুষকে বুঝাতে পারেন, ব্যতিক্রমী কিছু করতে পারেন, মানুষ কিন্তু সেটাকে বুঝে নেয়। আমাদের দেশের ব্র্যান্ডিং এর সিস্টেমটা দেখি কি, সবকিছু একটা ট্রেডিশন থেকে কেউ বের হতে চায় না। আপনাকে ট্রেডিশন থেকে বের হতে হবে, ইউ হ্যাভ টু ডু সামথিং আইডেন্টিক্যাল। মানুষ আপনারটা কেন কিনবে? আপনি নতুন মার্কেটে এসছেন, আপনারটা কেন কিনবে, কেন পছন্দ করবে? সব কিছুর মধ্যে একটা আইডেন্টিটি থাকতে হবে, একটা স্বকীয়তা থাকতে হবে। আমি বলবো যে পণ্যের কোয়ালিটি বেটার করেন, আপনি আপনার পণ্যের আউটলুকিং ভালো করেন, আপনার পণ্যের মধ্যে নতুন নতুন ফিচার ইন্ট্রোডিউস করেন, মানুষের জন্য নতুন নতুন আপনি কি নিয়ে আসতে পারেন সেগুলো নিয়ে চেষ্টা করেন, তাহলে প্রোডাক্ট আপনার নিজেই নিজের বিজ্ঞাপনটা করবে। আসলে যতই আমি শো অফ করি বা মার্কেটিং ব্র্যান্ডিং যাই করি, যতই অ্যাডভার্টাইজমেন্ট করি,
অ্যাট দি এন্ড অফ দ্য ডে আমি যদি প্রোডাক্টের কোয়ালিটি ভালো না রাখি বা সার্ভিসটা কাস্টমারদেরকে ওভাবে না দিতে পারি, আস্থার জায়গাটি কিন্তু আমি হারিয়ে ফেলবো কাস্টমারদের মন থেকে। তো স্যার, এইবার আমার খুবই একটি বড় কিউরিওসিটি, ওটা হচ্ছে আপনি এত বড় একটি জায়ান্ট ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারে ছিলেন, মানে বলতে গেলে বাংলাদেশের বিগেস্ট ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারার ব্র্যান্ডে আপনি কাজ করেছেন। সেখান থেকে আপনার যে নতুন অধ্যায়, মানে মিনিস্টার মাইওয়ান গ্রুপ, মিনিস্টার মাইওয়ান গ্রুপের সাথে আপনার পথ চলাটা কিভাবে শুরু হলো? আমার অভিজ্ঞতার ঝুলিতে যেন সবকিছু থাকে, সেটা নিয়ে আমি একটা সময় হয়তো পৃথিবীর থেকেও চলে যাব, মানুষ যেন বলে না আমাদের জন্য একটু কাজ করেছে। আমি সেই আলোকেই মিনিস্টার মাইওয়ান গ্রুপের চেয়ারম্যান মহোদয়কে আমি বললাম যে স্যার, আপনি যদি মনে করেন আমি আপনার প্রতিষ্ঠানের দায়িত্ব নিতে পারি, তখন উনি আমাকে বললেন যে আমি তো আপনার বেতন দিতে পারবো না। আমি বলেছি না, আমাকে বেতন দিতে হবে না, আপনার প্রতিষ্ঠানে এসে আমি আমার বেতন রোজগার করে নেব। আমি যদি রোজগার করতে পারি আপনি আমাকে বেতন দেবেন, না হলে না। উনি আমার কথায় আশ্বস্ত হলেন, উনি আমাকে ওনার দায়িত্ব বুঝিয়ে দিলেন। আমি এরপর থেকে ওনার দায়িত্বটা পালন করছি। আমি জানি না আমি কতটুকু দায়িত্ব পালন করতে পারছি, এটা বলতে পারবে মিনিস্টার মাইওয়ান গ্রুপের যে 7,500 সহযোদ্ধা আছেন আমার, তারা বলতে পারবেন যে আমি তাদের জন্য কিছু করতে পারছি কিনা। এই দেশের মানুষ বলতে পারবে, এই দেশে যারা মিনিস্টার মাইওয়ানের প্রোডাক্ট ইউজ করে তারা বলতে পারবে হুমায়ুন কবির তাদের জন্য কিছু করতে পারছে কিনা। আমি যদি বলি সেটা ঠিক হবে না। আমি কি করছি সেটা এই দেশের মানুষ বলবে, ভোক্তা বলবে, এই মিনিস্টার মাইওয়ান গ্রুপে যারা কাজ করেন তারা বলবেন যে আমি আসলে কিছু করতে পারছি কিনা। তবে আমি স্যাটিসফাইড, এখানে কাজ করছি, আমি ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে পারছি। আমি আমার যে সক্ষমতা আছে সকল সক্ষমতা নিয়ে আমি কাজ করছি এবং আমার কাছে পরিবেশটা ভালো হচ্ছে। আমি অনেক সংস্কার কাজও করছি। আপনারা জানেন আমাদের ছাত্র আন্দোলনে এই দেশটাকে সংস্কার করারও কাজ চলছে। আমিও মিনিস্টার মাইওয়ান গ্রুপে অনেক সংস্কার কাজ করছি। এমডি মহোদয় আছেন, চেয়ারম্যান মহোদয় আছেন, দুজনেই আমাকে প্রয়োজনীয় সহযোগিতা করছেন, আর অন্যান্য যারা আছেন সকলেই সহযোগিতা করছেন। আশা করছি আমরা অল্প কিছুদিনের মধ্যেই, আমি আপনাদেরকে বলবো 6 মাসের মধ্যে মিনিস্টার মাইওয়ান গ্রুপের একটি অন্যরকম চেহারা আপনারা দেখতে পাবেন, দেশবাসী দেখতে পাবে, মার্কেটে দেখতে পাবেন, নতুন নতুন পণ্য দেখতে পারবেন, নতুন নতুন ডিজাইনের প্রোডাক্ট দেখতে পারবেন। অনেক কিছু করার চেষ্টা করছি, অনেক প্ল্যান পরিকল্পনা করছি, অনেক দূরে গিয়েছি। আমরা এক্সপোর্টেও চলে যাব ইনশাল্লাহ দেশবাসীর সহযোগিতায়। কারণ মিনিস্টার মাইওয়ান গ্রুপের একটা স্লোগান আছে, আমার পণ্য আমার দেশ, গর্ব বাংলাদেশ, গ্লোবাল, মানে বিশ্ব জয় করার একটা মিশন নিয়ে কাজ করছে। আমিও তাদের সাথে একাত্মতা ঘোষণা করে আমি কাজ করছি। যদিও আমি নতুন, তারপরে 8-9 মাস অলরেডি হয়ে গিয়েছে। আমি এখন এই প্রতিষ্ঠানের খুঁটিনাটি সব কিছুই আমার নখদর্পে। ইনশাল্লাহ কনজিউমারদের সহযোগিতা এবং দেশবাসীর সহযোগিতায় ভালোভাবে কাজ করতে পারবো ইনশাল্লাহ। শুধু দেশ নয়, বিশ্ব দরবারেও মিনিস্টার মাইওয়ান গ্রুপ মাথা তুলে দাঁড়াবে, সেই দিন আর খুব বেশি দূরে না। আর সফল আপনি কেন হবেন না? সফলতার সকল মন্ত্র আপনার জানা আছে। কাজ করতে গেলে বাধা আসবে, আপনি কাজ করছেন, বাধা আসছে না, আপনি তখন মনে করবেন আপনি ভুল পথে চলছেন। যখনই দেখবেন কাজ করতে বাধা আসছে, তখনই আপনি নিশ্চিত হবেন আপনি আপনার রাইট ট্র্যাকে আছেন, আপনি সঠিকভাবে এগিয়ে যাচ্ছেন। কাজে বাধা আসবে, বাধা না আসলে সেই কাজের কোনো মূল্য নেই। কাজেই দেখেন না, পরীক্ষায় যে ছেলেটা ফার্স্ট হয় তাকে জিজ্ঞাসা করেন না আপনারা সাংবাদিকরা যে কত ঘন্টা পড়াশোনা করেছে, সে বলেছে 18 ঘন্টা পড়াশোনা করেছি। আর যে ছেলেটা 2 ঘন্টা পড়াশোনা করেছে সে যদি ফার্স্ট হয়, সেটা কি ঠিক হবে? যে ছেলেটা 18 ঘন্টা পড়াশোনা করেছে সেই তো ফার্স্ট হবে। তার ঘুম হারাম করে সে পড়াশোনা করেছে, না খেয়ে পড়াশোনা করেছে। কাজেই পরিশ্রমের কোনো বিকল্প নেই, তবে পরিশ্রমটা করতে হবে রাইট ট্র্যাকে। আপনার মাথায় কিছু থাকতে হবে, বুদ্ধিমত্তা দিয়ে কাজ করতে হবে। ভবিষ্যৎ কি হবে আপনাকে সেটা আগের থেকেই গেস করতে হবে যে আমি আমার লক্ষ্যে এখানে গিয়ে পৌঁছবো। তো আমি এই ট্র্যাকে যারা কাজ করে তাদেরকে বলবো, হতাশ হবেন না। দেশটি আমাদের, আমরা সবাই মিলে এই দেশটিকে আমরা গঠন করব। আর নিজেকেও ডেভেলপ করবেন। নিজে ডেভেলপ হলে দেশ ডেভেলপ হবে, দেশ ডেভেলপ হলে অর্থনীতি ডেভেলপ হবে। কাজে সবকিছুর সাথে সবকিছু জড়িত। স্যার, অনেক ধন্যবাদ আপনাকে। আপনার কাছ থেকে আমি এবং আমাদের অডিয়েন্সরা খুবই মূল্যবান কিছু অ্যাডভাইস পেলো, যেগুলো আসলে মানে মানি ক্যান বাই। সো আপনাকে আমাদের সিটিএফএম এর এবং আমাদের স্পন্সর মুমতাজ হার্বাল প্রোডাক্টসের পক্ষ থেকে একটি গিফট জানাই। থ্যাংক ইউ আপনাকে, মমতাজ হার্বালকে অনেক অনেক ধন্যবাদ নাইস গিফট দেওয়ার জন্য। আসলে কিছু পেলে তো আসলে খুবই ভালো লাগে, সবারই ভালো লাগে। আবারও থ্যাংক ইউ মমতাজ হার্বালকে, সেই সঙ্গে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকেও অনেক ধন্যবাদ।